কেন্দ্রের প্ল্যান এবং রাজ্যের সহযোগিতায় এই এসআই নিয়ে মানুষ হয়রানি হচ্ছে। এবং সর্বশেষ যে ইসিআর থেকে মানে ইলেকশন কমিশন থেকে যে আপডেট, যে ট্রাইব্যুনালের নামে দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেই কাজ মূলত করার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। কিন্তু আমরা যারা শাসকের আন্ডারে আছি, যে আমাদের শাসক মুখ্যমন্ত্রী, একটা অবদার্থ মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। মনে হয় কেন বলছি, উনি যদি প্রকৃত চাইতো যে বাংলা এসআর হয়তো দেবো না, এটুকু বিশেষ ছিল উনি করতে পারতো না, কেন্দ্র সরকার ক্ষমতা ছিল করতে পারতো না। কোন একটা জায়গায় তাদের মনে হচ্ছে কি এই রাজ্যটা তৃণমূল কংগ্রেস বিজেপির হাতে তুলে দিতে চাইছে। অবশ্যই দিন দিন সেই দিকে তো ধাবিত হচ্ছে। যদি উনি বাস্তবে চাইতেন যে এসআর হতে দেবো না, কারণ উনি একসময় বলেছিল যে বেঁচে থাকতে হবে এসআর হতে দেবো না, তখন উনি হয়তো বেঁচে কিছু মরে গেছে, মানে আমরা ভালোভাবে জানি। আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা নুনতলা আইএসএফ এর কার্যালয়, দেখাবার চেষ্টা করতে নওশাদ সিদ্দিকীর কার্যালয় আমরা রয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আইএসএফ এর অঞ্চল সভাপতি এবং আইএসএফ এর একজন লড়াকু সৈনিক আমার সঙ্গে রয়েছে। এই যে আজকের এত মানুষের ভিড়, ঠিক কি কারণে? এবং সর্বপ্রথম আপনার যে চ্যানেল ইনসাফ টিভি সকল দর্শক ও বন্ধুদের অভিনন্দন ভালোবাসা জানাই। মেনলি আজকে যেটার জন্য আজকের এই যে ক্যাম্পেনিং বা বসবাস যেটা দেখছেন আপনারা, সেটা হলো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কেন্দ্র সরকার, ফাঁসিবাদী সরকার এবং তার সঙ্গে তৎসহ রাজ্যের যে আমাদের সরকার, দুজনের বাইনারি পলিটিক্সের কারণে আজকের মানুষ যে হয়রানির শিকার। আজকের মানুষ আপনি খেয়াল করে দেখেন, এই আমি ব্যক্তিগত মনে করি যে সম্পূর্ণ কেন্দ্রের প্ল্যান এবং রাজ্যের সহযোগিতায় এই এসআই নিয়ে মানুষ হয়রানি হচ্ছে। এবং সর্বশেষ যে ইসিআর থেকে মানে ইলেকশন কমিশন থেকে যে আপডেট, যে ট্রাইব্যুনালের নামে দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেই কাজ মূলত করার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে ডিলেট ভোটার বা বিচারাধীন যে সমস্যা রয়েছে, শাসকের পক্ষ থেকে যে অভিযোগ আমাদের কাছে আছে, শাসকের পক্ষ থেকে যে অভিযোগ, বিরোধীরা অভিযোগ করছে অনেক জায়গায় শাসক দলের থেকে 500 থেকে 1000 টাকা করে চাওয়া হচ্ছে অনলাইন করার জন্য। দেখুন, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, আমাদের সম্পূর্ণ অঞ্চলের কথা বলছি আমি, প্রায় 2,500 থেকে 3,000 প্লাস লোক নাম বাদ দিয়েছে। আমার নিজের বুদ্ধে প্রায় 400 কম বেশি 400 কাছাকাছি নাম বাদ দিয়েছে। বিষয় হলো ওরা যাদের কথা বললেন, ওদের তো সহযোগিতা করছে, আর এটা তো মমতা ব্যানার্জির একটা পলিটিক্স। আজকে দেখুন যে ওয়াকা আপনি শুরু করে যে স্কুল ধ্বংস, মাদ্রাসা ধ্বংস, আজকে মানে সবকিছু যে সার্বিক একটা রাজ্যটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিল, কিন্তু এসআই দিয়ে মানুষের মনটাকে এমন ডিভাইডেড করে দিল, মাইন্ডটাকে এখন সব এসআই নিয়ে পাগল, মানুষের অস্তিত্ব লড়াই নিয়ে পাগল। কিন্তু আমরা বলছি তাজ ভাই, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানে গিয়ে যাতে গুলিগুলি করেছে, তারপর থেকে পশ্চিমবাংলায় কেন্দ্রের চোখটা পড়ে গিয়েছে। আমরা বলছি যে আগে ভোট নয়, আগে এসআইআর শেষ হোক এবং ডিলেট ভোটার গুলো ঠিক করাও। আপনারা যে দাবিটা করেন, আমরা সেই দাবিটা রাখছি, কিন্তু সেটা না করে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং ইলেকশন যেটা ঘোষণা হচ্ছে, ইলেকশনও হবে এবং যে ডিলেট ভোটার গুলো এটা ভোট দিতে পারবে না, কয়েকদিন পর থেকে আধার কার্ড গুলো ব্লক করে দেওয়া হবে। কি হবে? দেখুন, বর্তমান আমরা যারা শাসকের আন্ডারে আছি, যে আমাদের শাসক মুখ্যমন্ত্রী, একটা অবদার্থ মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। মনে হয় কেন বলছি, উনি যদি প্রকৃত চাইতো যে বাংলা এসআর হয়তো দেবো না, এটুকু বিশেষ ছিল উনি করতে পারতো না, কেন্দ্র সরকার ক্ষমতা ছিল করতে পারতো না। কোন একটা জায়গায় তাদের মনে হচ্ছে কি এই রাজ্যটা তৃণমূল কংগ্রেস বিজেপির হাতে তুলে দিতে চাইছে। অবশ্যই দিন দিন সেই দিকে তো ধাবিত হচ্ছে। যদি উনি বাস্তবে চাইতেন যে এসআর হতে দেবো না, কারণ উনি একসময় বলেছিল যে বেঁচে থাকতে হবে এসআর হতে দেবো না, তখন উনি হয়তো বেঁচে কিছু মরে গেছে, মানে আমরা ভালোভাবে জানি। তারপরে অবশ্যই তারপরে কি দেখলাম আমরা, যে যদি উনি প্রকৃতি চায় যে এসআর হতে দেবো না, তাহলে আজকে উনি সবার প্রথমে এসে ওই প্রত্যেকটা সিটে প্রার্থী ঘোষণা করতো না। উনি চাই এইরকম পলিটিক্সের মধ্যে, এরকম সময়ের মধ্যে আমরা করতে চাই মানুষ সবকিছু ভুলে যাতে অস্তিত্ব লাগে না, কাগজ পর্যন্ত ছুটুক। এই যে ভোট ঘোষণা হয়েছে, বিভিন্ন মিটিং মিছিল আপনাদের এখানে এসে দেখলাম, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে ঠিক আইএসএফ সমর্থিত বামপন্থী যিনি প্রার্থী রয়েছে কান্তি মহাশয় ছেলে সৌম্য গাঙ্গুলি, তার এখানে ব্যানার ফেস্টুন এগুলো সাজানো রয়েছে। আমরা বলছি যে এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, আদৌ কি এরা ভোট দিতে পারবে বলে মনে করছেন? দেখুন, আমরা এটা ইতিমধ্যে ভালোভাবে জেনেছেন, ইলেকশন কমিশনার অফিসে এই এসআই যে সর্বপ্রথম সবচেয়ে বেশি বা যদি কেউ যায় বা ডেপুটেশন দিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান, আমাদের দলের নেতৃত্ব, দলের চেয়ারম্যান নওশাদ ভাইজান। উনি গিয়েছেন, আশ্বস্ত করেছেন এবং আশা রাখছি যে ট্রাইব্যুনাল যে সিস্টেম দিয়েছে, আশা করছি ভালো জায়গার নাম এন্ট্রি হবে বা ঢুকবে। কিন্তু আমরা দেখেছিলাম তাজ ভাই, সেম প্রসেসে বিহারের নির্বাচন হয়েছে, সেম প্রসেসে
নাগরিকত্ব থাকার পরেও ডি ভোটার করে দেওয়া হয়েছে। আমরা দেখলাম পরবর্তীকালে ইলেকশনের পরে সেগুলোকে আবার ঠিকও করে দেওয়া হয়েছে। তাহলে আমি বলছি যে কোনো একটা জায়গায় আপনারা ভাবছেন, অনেকে তো বলছেন যে এই রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করছে। পুরো প্রথম থেকে দিদিমণি সব সেটিং, দিদিমণি সব সেটিং। এই যে সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়লো, কি বলবো? উনি সাবয়ে কামাচ্ছেন, ওদের যাচ্ছেন, ওনার নাটক সব বুঝে গেছে। এবার তো আর ওই পা ভেঙে কিছু করতে পারবে না, বা ওই এনআরসি নিয়ে নেই। একটা এসআই ইস্যুকে কেন্দ্র করে এই মানুষের মধ্যে আমরা একটা ভয় আতঙ্ক ঢুকে দিল। উনি আবার বলবেন দেখেন বিজেপি ক্যাম্পে ঢোকাবে, এই করবে সেই করবে, ভোটটা আমার দাও। তো ভাইজান দুটো একটা জিতে কি করতে পারবে না? ভাইজান যে কি করছে না করছে সেটা উনি ভালোভাবে টের পাচ্ছে। আমরা বলছি সুপ্রিম কোর্ট কি গতকুতির জায়গা, চেল্লানোর জায়গা, সেখানে যুক্তি দিয়ে সেটাকে বোঝাতে হবে। তুমি চেঁচিয়ে চলে ওনার আসবে। মাথার তার ঢিল হয়ে গেছে। আমি বলবো ওনার ডাক্তার কেন বলছি, আমি যে ভুলভাল কম কিছু বলা শুরু করেছে, কিন্তু তা নয়। উনি যাদের উকিল হিসেবে পাঠালেন তারা তো শুধুমাত্র উকিল নাই, তারা ওনার ভাইবের মধ্যে ওনার নেতৃত্বের মধ্যে কলেজের বালিজের কাঠমানি চলে কেমন লোক নয়। যথেষ্ট যোগ্য সম্পন্ন ব্যক্তি সেখানে মানে উকিল ছিলেন। উনি গিয়ে যেটা করে দেখালেন, মানুষের সামনে সিম্পাতি নেওয়ার জন্য যেটা করলেন, মানে পরক্ষণে কি দেখলাম, তাদেরকে অপমান করা হলো এবং কিছুই নয়, নাথিং নয়, আর মানে বিড়ম্বনা পেয়ে দিল। মানে এই যে ইলেকশন ধামা বেঁধে গেছে, ইলেকশন বিভিন্ন জায়গা হবে, এই যে ভোটার গুলো ভোট দিতে পারবে না, আমরা তো মনে করি ভোট দিতে পারবে না। অনেকেই বলছে আদবে কি এই 65 লক্ষ ভোটার ঠিক হবে কি? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এসআইআর নিয়ে এই পর্যন্ত যে আপডেট আমাদের কাছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে যা গুলি করেছেন, এখনো পর্যন্ত এরকম কেন বৈঠক ডাকছেন না যে আগে এই যে ডিলেট ভোটার এগুলো ঠিক হবে, তারপরে নির্বাচন হবে? রাজ্যের সিএম, আমি তো প্রথম কথা বললাম, উনি সম্পূর্ণ চলছে সেন্টারের নেতৃত্বে, সেন্টারের যেমন চালাতে বলছে সেরকম চালাচ্ছে। আমাদের সকলের দলের প্রান্তীয় ভাইজান দলের চেয়ারম্যান বারংবার প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা প্রোগ্রাম থেকে একটা কথা বারবার বলে এসেছে যে সিএম কে সর্বদলীয় করে ডাকা হোক, বা আপনার এসআই নিয়ে যে ইসিআর কমিশন মানে ইলেকশন কমিশন ঘেরাও হোক, ডেপুটেশন দেওয়া হোক, তো সেখানে কোনো কর্ণপাত করেনি। আজকের আমি একটাই খেলা করে দেখবেন, এটুকু আমি আপনার নিজের মাধ্যমে এটুকু বলতে চাই, আমার দলের যিনি চেয়ারম্যান তিনি আমার দিক থেকে সর্বোচ্চ লড়াই দিয়ে যাচ্ছেন এসআই নিয়ে, মানে ইভেন এমনকি কেসও করেছেন। এটুকু আপনাদের মিডিয়ার মধ্যে আশ্বস্ত করছি। শাসকের পক্ষ থেকে তো বলা হচ্ছে নওশাদ সিদ্দিকী নাটক করছে। দেখুন, কে নাটক করছে আর কে কি করছেন সেটা বাংলা মানুষ আজ পুরো পরিষ্কার জেনে গেছে। আজকের একটা মাত্র বিধায়কের ঠেলার চাপে ঘুম উড়ে গেছে, একজনকে নিয়ে পুরো 294 জন পাগল। এটা বলার আক্ষেপ রাখে না, কে প্রকৃত নাটক করছে আর কে প্রকৃত খিলাড়ি সেটা বাংলা মানুষ বুঝতে পেরেছে। আচ্ছা, শেষ প্রশ্ন আমরা করবো, অনেক আমরা অনুষ্ঠানটি করছি, যে ভাঙন নিয়ে বারবার দেখানো হয় যেখানে বোম গুলির আতর, সেখানে নওশাদ সিদ্দিকীর এগেনস্টে দলেরই যিনি কিং মেকার বলে এবং বোম বাঁধা হিরো শওকত মোল্লা তাকে দিয়েছে। ভাঙড়ে কত মানুষ আশঙ্কাজনকভাবে মরছে বা মরবে, তিনি বলেছিলেন যে ভাঙড়ে যদি দুটো একটা লাশ পড়বে, ভাঙড় আমার দখলে চাই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকেই বলে বাংলার সেনাপতি, যুবরাজ, অনেক কিছু বলতেই পারে তারা, তিনি বলছেন যে ভাঙড় আমাদের চাই। আমরা বলছি এই লাশের রাজনীতি কেন? সরকারকে কেন দায়িত্ব দেওয়া হলো ভাঙড়ে? কারণ মুখ্যমন্ত্রী নিজে জানে শওকত মোল্লা বোম বাঁধে, বোম বাঁধা ব্যক্তিকে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর এগেনস্টে দাঁড় করালো কেন? দেখো, হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট দিয়েছে যে নটোরিয়াস ক্রিমিনাল, তার সঙ্গে ওনার নেত্রী সিএমও বলেছে বোমবাজি আর করিস, গন্ডগোল করিস, সুতরাং ওকে নিয়ে কাউন্ট করা মানে ওকে বাড়ি দেওয়া বা এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া। এইটুকু বলতে পারি, যেখানে দাঁড়িয়েছে ভাঙড়ে মামুন আছে, ওর জন্য শুধু ভাঙড়ে মামুন যথেষ্ট। এই পর্যন্ত ভাঙড়ে দুটি লাশ পড়ে গিয়েছে, আমরা কোনো কারোর মৃত্যু কামনা করতে পারি না। এই পর্যন্ত ভোট ঘোষণার পর থেকে সাধারণ মানুষ বোম বাঁধতে গিয়ে বা বোম মারতে গিয়ে দুটি মানুষ এনকাউন্টারে মারা গিয়েছে। বলছি কত লাশ পেলে ভাঙড়ে শাসক শান্ত হবে? দেখুন, যার যেটা অভ্যাস যেটা স্বভাব, ও তো স্বভাব ওটাই। আজকে দেখেন আমাদের আইসেল ছেলে করে ছেলে ওই বোম বাঁধতে গিয়ে কিছু করতে গিয়ে জীবন দিতে হয়েছে। ওইসব চক্রান্ত ওইসব চিন্তা ভাবনা করছে বলে আজকের ওই দশা। শুধু নয়, একটা সময় দেখছিলাম আমাদের ভাইজান গিয়েছিলেন বলে ভাঙড়ে একটা জায়গায়, সেখানে ওইদিন বলে একটা নেতা নিয়ে ভাঙড়া আছে, ও গোবর জল দিয়ে ধরে করছিল। আজকে তার দেখা নেই কেন, সে কোথায় আছে? উপরওয়ালা মার পড়ে গেছে। বাংলার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে। এই যে আপনারা এসআইআর এর ফর্ম অনলাইনে ফিল আপ করছে, এগুলো কি একদম বিনা পয়সা নাকি কোনো পয়সা টয়সা? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যদি বলতে পারি আজকের আমার সমগ্র অঞ্চলে শুধু করে বলা হয়, কিন্তু আসলে আমি দেখছিলাম 2-3 জায়গায় মিটিং করছে, ভোট নিয়ে, ভোটের প্রচার করছে টিএমসি নেতৃত্বরা।
কিন্তু মানুষ যে ভোটাধিকার ভোট প্রয়োগ করতে পারবে কিনা, মানুষের হয়রানির মধ্যে অনেক মানুষ চিন্তা ভাবনার মধ্যে ডিসিশন হয়ে যাচ্ছে, ওদের তা নিয়ে কোনো চিন্তা মাথা ব্যথা নেই। কিন্তু আজকের আমরা আমাদের ভাইজানের নির্দেশে, আমাদের দলীয় নির্দেশে আজকে আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যে ট্রাইব্যুনাল নাম এন্ট্রি করার জন্য যে রেজিস্ট্রেশন সেটা আমরা করছি। আপনারই রায়দিঘি বিধানসভা, তার পাশে পাথর প্রতিমা বিধানসভা। গতকাল এমএলএ সমীর জানা মহাশয়, যিনি ইলেকশনে লড়ছেন, তিনি পরিষ্কার সভা থেকে বলছেন যে আর অঞ্চলে যে সমস্ত ডি ভোটার হয়ে গিয়েছে বা বিচারাধীন ব্যাপার রয়েছে, তাদের কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যে সমস্ত ভোটার বাদ হয়েছে বা ডিরেক্ট হয়েছে ওগুলোকে সাইডে রাখুন, বাকি যে ভোটার আছে তাদেরকে আমাদের দলে নিয়ে আসুন। শুধু কি ভোট বাক্সে এটাই হবে? মানুষের যে ভোটার অধিকার চলে যাচ্ছে, ভোট প্রয়োগ করতে পারবে না, তার কথা শাসক ভাবছে না? না, সম্পূর্ণ তো ভাবছে না। আজকের মানুষকে সম্পূর্ণ বোকা করা যাচ্ছে। কেন বলছি, এই মমতা ব্যানার্জি বলেছিল যে বেঁচে থাকতে এসআর হতে দেবো না, তারপর কি দেখলাম, এর কি হয়েছে, আমি লড়বো, সুপ্রিম কোর্টে যাবো, নিজে যাবো, নিজে উকিল হবো, জজ ব্যবসা করে ডেস্টাস করে কালো ডেস্টাস করে চলে গেল, পাতালে দিয়ে চলে এলো। তারপর কি আমি এখন কি বলছে যে আমি ব্লকে বলাকে অ্যাডভোকেট লাগাবো, লেগে ক্যাম্পেনিং করবো। কিন্তু ওর প্রতি মানুষ বিশ্বাস থাকবে আমার প্রতি? তো আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সম্বলপুর অঞ্চলের নেতৃত্ব, এবং শুধু অঞ্চল নয়, কিন্তু আবার বলছি লোকসভার সময় লোকসভার কনভেনার তিনি ছিলেন, বিধানসভা যে নির্বাচন আসছে আইএসএফ এর পক্ষ থেকে ভালো একটা দায়িত্ব তিনি রয়েছে, এবং সম্বলপুর অঞ্চল পুরো আইএসএফ পক্ষ থেকে কভার করে। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, দেখা গেলো ক্যামেরা পার্সনকে। এই যে মানুষের কিন্তু দল এখানে কি কারণে এখানে এসছেন? আমাদের নাম বাদ দেওয়ার কারণে আমাদের ডকুমেন্টস থাকতে আমাদের তো বঞ্চিত হতে হচ্ছে। এই কারণে এখানে আপনারা এসছেন যে এখানে টাকা পয়সা কিছু নেওয়া হচ্ছে? না না, আমাদের আইসিএফ পক্ষ থেকে সমস্ত সবকিছু ফ্রি। ভাইজান এই যে আইএসএফ এর কার্যালয়ে এসছেন, কি কারণে বেসিক্যালি আসা হয়েছে? আমাদের ওপর মহলে ছোট ভাইজানের নির্দেশে যে এসআইআর যারা ডিলেটে পড়েছে তাদের ডিলেটের যে টাইমের যে আবেদন করতে হবে, তাই আমাদের ওপর মহলের নির্দেশে, আমাদের রাজ্য কমিটির নির্দেশে আমাদের সেই পরিষেবা বিনামূল্যে আমাদের রাজদিঘি বিধানসভা। আপনারা টাকা পয়সা নাকি নিচ্ছেন? না, একদম বিনামূল্যে। আমরা না, আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই, নেওয়ারও আমাদের ইচ্ছা নেই। আমরা মানুষের সেবার তারে রাজনীতির প্ল্যাটফর্মে এসেছি। ক্যামেরা পার্সন দেখাতে বলবে এই যে এখানে কিন্তু দুটি ব্যক্তি, তারা কিন্তু এখানে কম্পিউটার নিয়ে তারা কিন্তু দেখাতে বলবে, দেখাবেন ক্যামেরা পার্সন। এখানে কিন্তু তারা কিন্তু এখানে একটু তারা কিন্তু অলরেডি মোটামুটি এখানে যে এসআইআর এর ফর্ম সেখানে কাজ চালু করেছে, এবং বিনামূল্যে, যেটা বলা হচ্ছে বিনামূল্যে তারা কিন্তু তো বিনামূল্যে তারা কিন্তু এই মুহূর্তে মোটামুটি ক্যামেরা পার্সন আরো দেখাতে বলবে, এখানে তারা কিন্তু এখানে ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে তারা কিন্তু এখানে যে অনলাইন ফর্ম ফিল আপ করছে। আমরা বলছি তাজ ভাই, অনেক তো অঞ্চল আছে বা অনেক বিধানসভা এখানে আছে, সেখানে আমরা শাসকের পক্ষ থেকে হোক আর বিরোধীদের পক্ষ থেকে হোক কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। শুধু আপনি উদ্যোগ নিয়ে, যে আপনার উদ্যোগে এখানে এসে জানতে পারলাম আপনার উদ্যোগে মোটামুটি এই যে সেবাটা চালু হয়েছে আপনারই উদ্যোগে চালু হয়েছে, বা পাশের বিধানসভাতেও সেটা দেখতে পেলাম। বা শাসকের কোনো একটা মানে ইচ্ছাও নাই যে আমরা করবো বা মানুষকে এরকম ব্যাপারে আপডেট দিয়ে এই কাজগুলো সম্পূর্ণ আমি করে দেবো। একটু আগে বলে গেলাম, আমি দেখছিলাম আজকে বিভিন্ন জায়গায় বাপি আলাদা এমপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, দলীয় কর্মসূচি করছে ওটার জন্য। তো ওরা তো স্বার্থ চরিত্রের জন্য করার জন্য, বা ভোট ওরা মানুষকে নিয়ে ভাবে না। ওরা সামনে আগামী দিনে কি করে মেরে পিটে উঠবে, কি করে জিতবে, সেই চিন্তা ভাবনা ওরা মগ্ন হয়ে আছে। এই যে মেরে পেটে লুটবে আপনি বললেন, কিছুদিন আগে হয়েও ছিল মাদ্রাসা নির্বাচন, এখন কি আপনারা প্রস্তুত আছে? দেখেন, মানুষ ছোট থেকে শেখে। ছোট ভাই বলছে আমরা রাজনীতিতে যারা নেতৃত্ব দিচ্ছি সবাই নতুন, মাদ্রাসা ভোট, তার আগে পঞ্চায়েত ভোট, মানে আর পিসাব সে থাকলে চলবে না। আর সেটা কথা নয়। পেশাবে যায় পেশাব রাস্তায় রাজনীতির মহলে লড়াই হবে। একদম এটুকু বলতে পারি, যা ঠকা ঠকেছি আগামী দিন বুঝে দেবো কত দানা কত চাল। একদম মারলে গণতান্ত্রিক প্রক্রিয়া দুবার কিংবা ঝাড়া সেই চিন্তা ভাবনা করবো। আমাদের এসআইআর আন্দোলনের সময় আপনাদের এমপি, যিনি আপনাদের এমপি বলতে বাধ্য আমি, বাপি হালদার মহাশয়, বেশ বড় বড় ভাষণবাজি করেছিলেন। এই মুহূর্তে ডিলেট ভোটার যেটা হয়েছে, এখনো পর্যন্ত তাকে দেখা যায় না বা কোনো কিছু বলতেও শোনা যায়। আর কি বলবো, আজ দেখছিলাম বাজারে খবর দেখছিলাম, কোথাও লালপুরে যে পরঙ্গ ছিল, যাদের আমরা কোনো কাউন্ট করি না তাদের নিয়ে দল তুলছে, বলছে আইএসএফ সিপিএম থেকে দলে আসছে, এই আসছে, এই আসছে। এই সত্যি আইএসএফ থেকে তৃণমূল? না দেখুন, যারা আইএসএফ দেখা যে আইএসএফ নেতৃত্ব বা আইএসএফ যারা সদস্য হয়েছে, ফর্ম ফিল আপ করে মেম্বারশিপ নিয়েছে, তারা কোনো পার্সেন্ট দিয়েছে, ওরা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিক। তবে এটুকু বলে রাখি, আমরা রাজনীতিতে এসেছি ক্ষমতা দখলের লড়াই আমাদের নয়, যেরকম ভাইজান যেটা বলেন বা বড় ভাইজান যেটা শিখিয়েছেন আমাদের।
আমাদের উদ্দেশ্য বা টার্গেট হলো সমাজকে পরিবর্তন করবো, মানুষকে পরিষেবা দেবো, মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো। ওই জন্য আজকের মেনলি আমরা সবকিছু ভুলে আজকের মেনলি আমার একটা উদ্দেশ্য যে মানুষ যে দিশার মধ্যে বর্তমান যে সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, আর মানুষের পাশে দাঁড়ানো একান্ত উচিত বা প্রথম কাজ বলে মনে করি। সে কারণে উদ্যোগ হয়ে আমরা এটা করছি, আর এটা কন্টিনিউ চলতে থাকবে। এখন এটা কি শুধু আপনার বিধানসভার ক্ষেত্রে নাকি অন্য বিধানসভা থেকে যদি কেউ আসে? আমাদের ঢোলাহাট বাজার যেমন পাঠিয়ে আছে, এটা মেনলি 4টি বিধানসভার মধ্যে আমরা কম বেশি সব জায়গায় খবর দিয়েছি, সেই আসতে পারে এখানে পৌঁছে যেতে হবে। কোনো অঞ্চল নয়, কোনো ব্লক নয়, কোনো বিধানসভা নয়, যে কেউ আসতে পারে। একটা কথা না বললে নয়, আমি দেখাবো। এই যে রোগা ফিকফিকে ছেলে, পুরো নওশাদ সিদ্দিকীর মতো, নওশাদ সিদ্দিকী যেমন রোগা, মেজাজ কোড়া একদম, তাজ ভাই কিন্তু একদম সেরকম ব্যক্তি। এভাবে এই যে রোগা ফিকফিকে শরীর নিয়ে কিভাবে এই 2026-এ লড়াইটা দেবেন? দেখুন, রোগা ফিকে শরীরটা খারাপ নয়। এখন কেন বলছি, ওই রোগা শরীর কি জিনিস, ওই ছবি আপনি দেখতে পাচ্ছেন তো, এটা মমতা ভাই ভালোভাবে জানেন, বা আরো যারা নেতৃত্ব ভালো করে জানেন যে রোগা নিয়ে করছে ইউটিউব ছেলে কি পারছে, যা কি করতে পারে। বডি বা ফিটনেস ফ্যাক্ট নয়, একটা হচ্ছে গিয়ে মন মানসিকতা এবং চিন্তাধারা। না, শেষ পর্যন্ত কি আপনাদের জোরটা হলো? হ্যাঁ, জোর হচ্ছে, অনেকজন অনেক কিছু আছে। কারণ দেখুন, সব দলে তো সবাই মন মানসিকতা একই রকম নয়। আমাদের বিকাশ স্যার বলে দিয়েছেন, ছোট বাজারে বলে দিয়েছেন, আমরা বিধানসভাতে ছোট লড়াই হবে, তো আমরা আমাদের সর্বোচ্চকে আমরা ছাপাবো। অসংখ্য ধন্যবাদ তাজ ভাইকে, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাজউদ্দিন গাজী, তার সঙ্গে কথা বললাম। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।